হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এটা হচ্ছে ক্লাস সিক্সের যে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে, সেই দ্বিতীয় পরীক্ষার প্রথম স্কুল অর্থাৎ আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুল, এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা পড়ব। এটা হচ্ছে রায় ও মার্টিন, সেই রায় ও মার্টিনের প্রথম স্কুল। চলো আমরা প্রথম অঙ্কটা করে ফেলি। প্রথম অঙ্ক কী রয়েছে? প্রথম অঙ্ক রয়েছে শূন্যস্থান পূরণ করে। কী রয়েছে? যে 3 ভাজিত কত রয়েছে, এখানে ড্যাশ পূরণ রয়েছে, সমান বলেছে 0.6। এখানে এই জায়গায় অর্থাৎ শূন্যস্থানটা এখানে পূরণ করতে হয়। দেখো এই মানটা আমরা কীভাবে বের করব? আচ্ছা, কী বলেছি দেখো, আমরা এরকম যদি ধরে নিই যে 3 ভাজিতক, এখানে এটাকে এক্স ধরে নিতে পারি, ঠিক আছে? ধরে নিয়ে অঙ্ক করতে পারি, অথবা আমরা এমনি ডাইরেক্ট অঙ্ক করতে পারি। দেখো, অথবা আমরা কী করব, যে এই 3কে এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে এই মানটা বেড়ে যাবে। তাহলে কী করবো? 3 ভাজিত কত করবো? 0.6, ঠিক আছে, সমান। আচ্ছা 3 এখানে ভাজিতক, আচ্ছা ভাগ থাক। এবার আমরা দেখো এখানে 6, এই দশমিক কিছু 1, পরে একটা সংখ্যা রয়েছে, মানে একটা শূন্য লিখতে পারি, তাই না? দেখো সমান 3, এবার ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিতে পারি, তাই না? তাহলে কী করতে হবে? এটা উল্টে দিতে হবে। তাহলে 10 বাই কত হয়ে যাবে? 6, ঠিক আছে? এবার দেখো কাটাকুটি করি, 3 2 6, তাই না? 2 5 10। তাহলে উত্তর কত হলো? দেখো 3 2 6, 3 1 3, 3 2 6 হয়েছিল, তাহলে 5 1 5, তাহলে এখানে কত বসবে? 5, ঠিক আছে। চলো এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। কী বলেছি? শূন্যস্থান পূরণ করো, 240 টাকার 50% এর মান 100 টাকা থেকে বেশি না কম? বলেছি এখানে বেশি, এই উক্তিটি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। আচ্ছা কী বলেছি? 240 টাকার 50%, 50% দিলাম। আচ্ছা এটার মান বের করে ফেলি। তাহলে 240 গুণিতক 50% মানে কি? 50 বাই 100, কাটাকুটি করি, 0 0 5 5 1 5, 5 2 10, 2 কাটো, 2 1 2, 2 2 4, 0 সমান কত হলো? 1 2 0 গুণিতক 1, মানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 120। তাহলে কী বলা হয়েছে? দেখো আমাদের উত্তরে বেরিয়েছে 120, কিন্তু এখানে প্রশ্নে কী আছে যে এত টাকার এত 50% মানে কত বেরিয়েছে? 120 বেরিয়েছে। বলেছে এর মান 100 টাকার থেকে বেশি। দেখো অবশ্যই এটা 120 মানে 100 টাকার থেকে বেশি, তাই না? তাহলে 120 থেকে এর মানটা বেশি, তাহলে উক্তিটি সঠিক লেখা রয়েছে। তাহলে আমরা এখানে কী লিখবো? সত্য লিখবো। তাহলে এটা কী হবে? অর্থের সত্য। বোঝা গেল? 3 থেকে কী রয়েছে? 3 থেকে রয়েছে এত এর এত লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী লিখবো? 21, আর এখানে 22, 2 যাবে না। আচ্ছা এখানে দুটো থেকে পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কী করতে হবে? আমরা 21 21 হয়ে যাবে, আর এখানে 22 নেমে যাবে, আর কিছু যাবেই না, তাই না? তাহলে আমরা অথবা শুধু ডাইরেক্ট দুটোকে গুণ করে দিলে সেটা করতে পারি। অতএব লসাগু সমান 21 গুণিতক 22, গুণ করি 22 আর 21, তাহলে 2 1 2, 2 1 2, 2 2 4, 2 2 4 হয়ে যাবে কত? 2 6 4, তাহলে 4 6 2 হয়েছে। তাহলে আমাদের এটা 2 দাগের অঙ্ক হয়ে গেলো। এবার দেখো 3 দাগের অঙ্ক, সরি সেটা 3 দাগের অঙ্ক ছিল। এবার 4 দাগের অঙ্ক কী রয়েছে? 8 ও -8 এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে কি? এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলে পার্থক্য পাবো। তাহলে দেখো কী লিখবো? 8 মাইনাস করবো -8, তাহলে দেখো 8 8 থাকবে, মাইনাসে মাইনাস কী হয়েছে? প্লাস হয়েছে, কত হয়ে যাবে? 8, তাহলে 8 আর কত হয়ে যাবে? 16। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? অতএব 8 ও -8 এর মধ্যে পার্থক্য সমান সমান 16, ঠিক আছে। চলো এরপরে 5 দাগের অঙ্ক। বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, দুই মুখ ঢাকা একটি চৌকির ড্যাশ দিতে হবে। দু মুখ ঢাকা মানে কীরকম হবে? ঠিক এইরকম যদি আমরা একটা ছবি আঁকি, একটা কৌটো মনে করবো, ঠিক এখানেও ঢাকা রয়েছে পুরোটা, আর এখানেও ঢাকা রয়েছে, তাহলে কটি তল হবে? এটা একটা তল হবে, এটা একটা তল হবে, আর কী হবে? এই 4 5, অর্থাৎ একটা
কৌটার চারপাশে যেটা বক্রতল সেটাও হবে মোট 3টা তল। তাহলে কটি তল হবে? 3টি তল হবে। তাহলে এখানে কত লিখতে হবে? যে 3টি তল, 3টি তল। বোঝা গেল? এরপরে দেখো 2 দিকের প্রশ্ন কি রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি দিতে হবে। আচ্ছা, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে দেখো কী করতে হবে? আচ্ছা, লেখা রয়েছে 12/7, এটাকে কী করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, আমরা ভাগ করে নিই। 12 কত দিয়ে ভাগ করবো? 7। 7 একে 7, তাহলে 7 5 12 হয় 5, দশমিক দিয়ে 0, 7 7 49, 1 0, 7 একে 7 3, আপনা আপনি 0 নামবে, তাই না? আবার দেখবো 7 2 7 3 21, 7 4 28, সরি 7 4 28, আবার 2 0, তাই না? 7 7 49, সরি 7 2 14, 6 0, 7 8 56, 7 8 56, ঠিক আছে? এরপর দেখো বিয়োগ করলে কত? 4, আবার 0, এবার 7 আমরা যদি 7 7 742 হচ্ছে, 7 5 32 35, আবার কত? 5 0, আবার 7 7 49, তাই না? আবার 5, দেখো 5 আবার ঘুরে চলে আসছে, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? সমান 1.71425, দেখো আবার 7 এরকমভাবে ঘুরে চলে আসছে। তাহলে দেখো আমরা এখানে পৌনঃপুনিতে কী লিখবো? সমান 1.71425, দেখো এই 5-এর পর 7 চলে আসছে, তাহলে যেহেতু 7 চলে আসছে, তাহলে এখানে 7 আর এখানে 7টাকে বাদ দিয়ে এই তার আগের সংখ্যাটা অর্থাৎ 5-এর উপরে পৌনঃপুনি দিয়ে দেবো। তাহলে কত উত্তর হলো? 1.75425, আর এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, ঠিক আছে? চলো এবার আমরা পরের দাগের অঙ্ক করবো। 2-এরটা কী রয়েছে দেখো, 2 থেকে 2 বলা রয়েছে, অঙ্কটা একটু দেখে ফেলি, যে ভগ্নাংশে প্রকাশ করবো, তাই না? এইটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো। কত রয়েছে? 7.028, এটা পৌনঃপুনিক রয়েছে। আচ্ছা দেখো সমান চিহ্ন দিলাম আমরা। এবার 7028 বাই, আচ্ছা দেখো দুটো পৌনঃপুনিক রয়েছে, তার জন্য দুটো নয়। তারপর দেখো এখানে কটা? একটা সংখ্যা রয়েছে, তার জন্য একটা 0, কিন্তু এখানে দশমিক এবং এ পাশে যে সংখ্যা, তার জন্য এখানে 0 কিংবা কোনো 9 বসবে না। আচ্ছা এবার দেখতে হবে এখানে কী বিয়োগ করতে হবে, যেটা পৌনঃপুনি নেই, এটা পৌনঃপুনি নেই, তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? চল সমান, দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 7028, এটাকে বিয়োগ করবো 70, 8 12 থেকে 5 বিয়োগ করলে 7 9 6, তাহলে কত হয়ে যাবে? 6 9 5 8 বাই কত? 9 9 0, তাই না? আচ্ছা এটাকে আমরা কী করব? ভাগ করে দিই। এইটাকে আমরা ভাগ করব 9 9 0, এটাতে ভাগ করি, তাহলে কত হয়ে যাবে? 7 7 0 0, 9 7 63 3, হাতে 6 দশক, 9 63 64 65 66 67 68 69 69 হয়ে যাবে, সরি 6, তাহলে 8 2, তাহলে কত হয়ে যাবে? 28। সমান লিখবো যে 7 পূর্ণ 28 বাই 9 9 0, ঠিক আছে? দেখো এটাকে এবার আমরা কী করবো না, এটাকে আমরা কাটাকুটি করবো। 2 কাটলাম, 2 1 2, 2 2 4, এটাকে 2 কেটে দেবো, তাহলে 2 2 4 8 19, 2 9 18, 2 5 10, তাহলে কত পেলাম? 7 পূর্ণ 12/495, ঠিক আছে? আমরা এই ভগ্নাংশটা পেলাম, ঠিক আছে? চলো এরপরে দাগের অঙ্ক কী রয়েছে? 3 দাগের এক একটা। একটি বর্গাকার দেওয়াল, আচ্ছা একটা বর্গাকার চিত্র এঁকে নিন। এইরকম একটা বর্গাকার চিত্র রয়েছে, দেওয়ালে একটি বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার, তাই না? আচ্ছা দেওয়ালের পরিসীমা এবং ক্ষেত্রফল
চাইছে। এছাড়া কি চাইছে, যদি প্রতি বর্গমিটার রং করতে এত টাকা খরচ হয় তাহলে পুরোটা রং করতে কত টাকা খরচ হবে। আচ্ছা, প্রথম কি লিখবো, যে বর্গাকার দেওয়ালের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার দেওয়ালের বাহুর দৈর্ঘ্য সমান কত না 5.2 মিটার, তাই না। আচ্ছা, কি বলেছি, দেওয়ালের পরিসীমা কত, অতএব পরিসীমার সূত্র কি 4 গুণিতক বাহু হয়, তাই না, সমান 4 গুণিতক বাহু মানে কত 5.2 সমান, এটা গুণ করে নিই, তাই এখানে গুণ করি আমি 5.2 গুণিতক 4, 4 2 8, 5 4 20, তাহলে কটা পর দশমিক, একটা পর দশমিক, তাহলে 20.8 এত কি মিটার হয়ে যাবে, তাই না। এটা একটা উত্তর হয়। এবার কি বলছি, ক্ষেত্রফল। আচ্ছা, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা শুধু ক্ষেত্রফল লিখলাম, ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, মানে বাহু গুণিতক বাহু সমান, দেখো বাহু কত রয়েছে 5.2 গুণিতক 5.2, তাহলে এটাকে আমি গুণ করে ফেলি, 5.2 5.2 গুণ করলাম, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 5 দিয়ে 10 শূন্য, হাতে 1 10 5 25 থেকে 26, 4072, তাহলে কত হলো। আচ্ছা, এখানে দশমিক দেখো, দুটো পর দশমিক রয়েছে, মানে এখানে দুটো সংখ্যার পর, তাহলে এখান থেকে আমার পেছন থেকে দুটো পর দশমিক বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 27.04 এত বর্গমিটার হয়ে গেল। এবার দেখো আবার কি বলেছি, যে যদি প্রতি বর্গমিটার রং করতে খরচ 6 টাকা হয় তাহলে পুরো দেওয়াল রং করতে কত টাকা খরচ হবে। আচ্ছা, পুরো দেওয়াল রং করতে হবে, তাহলে দেখো 1 টাকা কত টাকা খরচ হয়, এই 1 বর্গমিটার খরচ হয় 6 টাকা, তাহলে এত বর্গমিটার কত টাকা খরচ হয়, এটার সঙ্গে 6 গুণ করে দেবো, অতএব লিখবো আমরা 1 বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা। এবার কত বর্গমিটার, 27.04 বর্গমিটার রং করতে খরচ হয় সমান 6 গুণ থেকে এটা গুণ করে দিতে হয়, তাহলে 27.04, এটাকে দেখো গুণ করি সমান, আচ্ছা এখানে গুণ করি 27.04, কত দিয়ে গুণ করবো 6, 6 4 24, 4 হাতে 2 দশক, তার 6 0 0 কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে, কারণ কি আর কিছু নেই, 0 আর যুক্ত 2 হয়ে যায়। আচ্ছা 6 7 742, 2 হাতে কত 4 দশক, 6 দিয়ে 12 13 14 15 16, তাহলে কত হয়ে যাবে 16, দশমিক দুটো উপর দশমিক, তাহলে কত হয়ে যাবে সমান 162.24 টাকা, ঠিক আছে। চলো, এরপর রয়েছে 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা এবং 6 টাকা 50 পয়সা, এর লসাগু নির্ণয় করতে হবে। চলো, এটাকে আমরা কী করবো, প্রথম সবগুলোকে এই 4 টাকা থেকে 4 টাকা 20 পয়সা, এটাকে আমরা একেবারে পয়সাতে পরিণত করবো, এটাকেও পয়সাতে পরিণত করবো, এটাকেও পয়সা পরিণত করবো, তারপর আমরা লসাগু করবো। চলো দেখো 4 টাকা 20 পয়সা 2 দাগ, কী লিখবো আমরা, 4 টাকা 20 পয়সা সমান 4 টাকা মানে কী হয় 400 পয়সা হয়, তাই না, কারণ 1 টাকা যদি 100 পয়সা, 4 টাকা 400 পয়সা, তাহলে 400 যুক্ত কত হবে 20, এত পয়সা মানে কত হলো 420 পয়সা, তাই না। আবার একই রকমভাবে এটাও 5 টাকা
কত পয়সা? 60 পয়সা। তাহলে দেখো 500 টাকা হবে, 5 টাকা মানে 500 পয়সা, আর এখানে 60 যুক্ত 60 সমান কত? 560 পয়সা হয়ে যাবে, তাই না? আর কি রয়েছে? 6 টাকা, 6 টাকা 30 পয়সা সমান 600 যুক্ত 30, তাহলে কত? 630 এত পয়সা। এবার আমরা কী করবো? সবগুলোর এইগুলোর লসাগু করবো, কারণ আমাদের লসাগু চাইছি। তাহলে দেখুন লসাগু করি। প্রথম কত রয়েছে? 420, 560, 630। তাহলে প্রথম কত দেবো? 2, 2 2 4, 2 1 2 0, 2 2 2 4, 2 8 16 0, 2 দাও, 2 3 6, 2 1 2 2 5 10। এবার 3 দিই। আচ্ছা, লসাগু বলেছি 3 দিই, বা 2 দিলেও হবে, চলো 2 দিই। 2 1 2, তারপর দেখো 1, তাহলে একটা 0 দিয়ে দিতে, কারণ পরপর দুটো সংখ্যা নামাচ্ছি। দেখো 2 5 10। এবার 2 2 2 2 1 2, 2 4 8 0, এটা 2তে যাবে না, 3 1 5। এবার আমরা 5 দিয়ে দিই। 5 দিয়ে 10, 5 1 5, 5 5 দিয়ে 10, 5 8 40, 5 5 6 30, 5 3 15, তাই না? আবার কত দেব? আবার আমরা 3 দিই। 3 7 21, 28 তো হবেই না, তাহলে নেমে যাবে 3, 3 1 3, 3 2 6 1। আবার কত দেবো? 7, 7 1 7 28, 7 3 21, তাই না? 7 3 21, আর যাবে 28 রয়েছে, 28 আর যাবে না। চলো, আচ্ছা এখানে 7 7 4 28, ঠিক আছে, এটা 4 হয়ে যাবে, হয়েছে 7 4 28। অতএব কী করবো আমরা? লসাগু। অতএব লসাগু সমান কী হয়ে যাবে? সবগুলো গুণফল। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 4 গুণিতক 3, সবগুলোকে গুণ করলে কত হবে? এটার গুণফল হবে 5040, ঠিক আছে, এত পয়সা। তো এটাকে যদি আমরা টাকা করি, কী করতে হবে? এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করি, তাহলে 100। প্রথম দেখো 100 5 500। এবার দেখো কত নামবে এখানে? না, এখানে বিয়োগ করলে 4, একটা 0 নামবে। কিন্তু এখানে দেখো সংখ্যাটা ছোটো হয়ে যাচ্ছে না, আর ভাগ যাচ্ছে না। এর জন্য কী করতে হবে? একটা 0 দিয়ে আবার একটা, আচ্ছা এখানে যেহেতু সংখ্যা নেমে, তাহলে 0 দিয়ে 0, তাহলে কত হয়ে যাবে? 40 দিয়ে দশমিক দিয়ে আবার 0। এবার কত হবে? না 104 400, তাহলে কত হলো? 50। এর এখানে যেহেতু দশমিক আছে, এটা টাকা হয়ে যাবে, আর এখানে 4 কথা বলছো কি? এটা আমাদের উত্তর। চলো এরপরে তাদের অঙ্ক দেখো। 3 দিকে অঙ্ক কী রয়েছে? সরল করে এটাকে আমাদের এটার মান বের করতে হবে, তাই না? চলো আমরা এটাকে অঙ্কটা তুলে ফেলি। দেখো আমরা এখানে অঙ্কটা তুলে ফেলেছি, এবার অঙ্কটা ক্যালকুলেশন করি। দেখো আমাদের প্রথম কাজ কী হয়? ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ। এখানে প্রথম বন্ধনী এটা রয়েছে, তাই প্রথম 4 থেকে আমরা এটাকে বিয়োগ করে ফেলবো, তাই না? তাহলে দেখো আমরা বাইরে বিয়োগ করি। 4 থেকে কীরকম বিয়োগ করি? 0.00 দিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? 2.07 থেকে 10 থেকে এখানে 7 মানে 3 হয়ে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে? 9 পড়ে থাকবে। 9 থেকে 0 মানে 9 দশমিক 1 চলে গেছে। তাহলে এখানে কত পড়ে থাকবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার কত হলো? 1.93 গুণিতক 2.5। এবার এটা দ্বিতীয় বন্ধনী, তা ভাজিত কত রয়েছে? 193, তাই না? আচ্ছা সমান, যেটাকে আমরা গুণ এমনি থাকে, গুণ না করলেও চলবে, কারণ একটু সহজ করে নেব আমরা। প্রথমে কী করলাম? না এটা রয়েছে গুণ, তাহলে এটা কি ভাগ আকার আছে? আচ্ছা তাহলে যদি এটা গুণ করি এখানে, তাহলে এটা উল্টে দিতে হবে। তাহলে আমরা কী লিখবো? 1.93 গুণিতক 2.5। তাহলে গুণ চিহ্ন করবো, এটাকে উল্টে দেবো। উল্টে দিলে কত হয়? 1-এর কত হয়ে যাবে? 3 মানে 193 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো সমান, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো। ঘুরিয়ে নয়, ঠিক
এখানে দেখো 1 9 3 দশমিকের জন্য 1 নিচে দুটো সংখ্যা অর্থাৎ 0, কারণ দুটো সংখ্যা রয়েছে বলে। একই রকমভাবে এখানে কত 2.5 মানে 2.5 আমরা নিচে লিখলাম দশমিকের জন্য 1 একটা সংখ্যা। আর এখানে কত রয়েছে গণিত 1 বাই কত রয়েছে 1 9 3, তাহলে 1 9 3 1 9 3 কাটাকুটি হয়ে গেল। তাহলে দেখো সমান, এটাকে আমরা কাটাকুটি করতে পারি, না করলেও আমাদের কাটাকুটিটি না করলে সুবিধা হবে। কীরকম হবে 5 25 থেকে 25 নিচে কত হচ্ছে দেখো 100, আর এখানে 10 মানে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে, তাই না? এবার দেখো কটা সংখ্যা রয়েছে তিনটে শূন্য রয়েছে, তাহলে 3টের পর দশমিক বসবে, তাহলে দুটো রয়েছে, তাহলে আর একটা শূন্য দিয়ে দশমিক বসিয়ে দিলাম। আমাদের উত্তর কত হয়ে গেল, এটা উত্তর হয়ে গেল। চলো আচ্ছা সরি এখানে দশমিক ছিল, তাই না? তাহলে এখানে দশমিক থাকবে, এখানে আচ্ছা এখানে কত হয়ে যাবে জানো তো? আচ্ছা এখানে দশমিকটা তুলে দিয়ে আমরা লিখতে পারি 1 0 0 হয়ে যায়, তাই না? আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে 0 0 উল্টে দিলাম, তাহলে এখানে 0 0 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 0 0, তাহলে দেখো এখানে একটা 100 আর এখানে 100 কেটে যাবে, তাহলে নিচে কত হয়ে যাবে শুধু 10 হবে, তাহলে কত হয়ে যাবে উত্তর 2.5। ঠিক আছে, চলো এরপরে দাগের অঙ্কটা আমরা করব। দেখো আমরা ওই 3 দাগের অঙ্কটা এখন করব। অঙ্কটা তুলে নিয়েছি সমান কি হবে দেখো, আমাদের প্রথমে এখানে আচ্ছা এখানে তুলাটা একটু ভুল হয়েছে, এখানে বিয়োগ চিহ্ন রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কী করবো এগুলোকে বিয়োগ করে নেব। তাহলে বাইরে যদি আমরা বিয়োগ করি যে 4 থেকে কত বিয়োগ করবো না 4, এখানে দশমিকতে 0 0 দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে 2.07, এটা বিয়োগ করলে কত হচ্ছে 10 থেকে দেখো এখান থেকে 1 দশক ধার নিতে হবে, তাহলে 10 থেকে আবার এখানে 1 দশক ধার মানে কি এখানে 10 হবে, এখানে 9 করে থাকবে, তাহলে 10 থেকে 7 বিয়োগ করে 3, 9 থেকে 0 বিয়োগ করে 9 দশমিক 1 চলে গেছে, মানে 3 থেকে 3 থেকে হচ্ছে 2 বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাই না? আচ্ছা এরপরে কী করবো এখানে বসিয়ে দিলাম 1.93। আচ্ছা গুণিত কত রয়েছে 2.5। আচ্ছা এটা কি রয়েছে গুণ রয়েছে, আচ্ছা এটা থাক প্রথমে। আমরা কি করলাম এটা দেখো 1.93 গুণ আছে, তাহলে এটা কি ভাগ হয়ে যাবে সমান 1.93 গুণিত 2.5, তাহলে গুণ চিহ্ন দিলে এটাকে উল্টিয়ে দিতে হবে, মানে কত হয়েছে 1/1.93। তাহলে দেখো এইটা কাটাকুটি হয়ে গেল, তাহলে কত করে থাকবে 2.5। ঠিক আছে, এটা একটু একেবারে সহজ হয়ে গেল। চলো তারপর আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগের অঙ্ক রয়েছে আজমির পরীক্ষায় এত এর মধ্যে এত পেয়েছে, ওর দাদা এত এর মধ্যে এত পেয়েছে। আচ্ছা শতকরা কে বেশি পেয়েছে? দেখো এই অঙ্কটার অর্থাৎ আমাদেরকে শতকরা বের করতে হবে। শতকরা কীভাবে প্রকাশ করতে হয় দেখো, এটাকে আমরা কীরকম লিখবো, আগে লিখবো আজমিরা কত নম্বর এত নম্বর পরীক্ষার মধ্যে এত পেয়েছে 700 এর মধ্যে কত পেয়েছে 540 নম্বর, এর মধ্যে এত পেয়েছে, তাই না? আচ্ছা এটাকে শতকরা প্রকাশ করলে কী করতে হবে না দেখো অতএব চিহ্ন দিলাম, তাহলে দেখো 700 নম্বর এর মধ্যে কত পেয়েছে 540, তাই না? একে আমরা শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেলে কী করলাম, তাহলে দেখো 700 নম্বর পরীক্ষায় 546 পেয়েছি, তাহলে আমরা লিখবো 546/700। আর এখন শতকরা প্রকাশ করতে বলেছি, তাহলে শতকরার জন্য আমরা 100 গুণ করলাম। ঠিক আছে, দেখো 0 0 কেটে দিলাম, এবার দেখো 7 কাটবো, 7 8 56, আচ্ছা 7 8 যাবে না, 7 7 49, কত হবে 7 7 49, 50 এখন 52 53 54, তাহলে আবার 50 6 56 হচ্ছে, 7 8 56 হয়ে যাবে, তাহলে কত পার্সেন্ট 78% পেয়েছে। তাহলে কে আজমিরা পেয়েছে 78%, তাই না? অতএব আজমিরা 78% নম্বর পেয়েছে। ঠিক আছে, এরপরে ওর দাদা কত নম্বর এত নম্বরের মধ্যে এত পেয়েছে, তাহলে আমরা কী লিখবো অতএব 800 নাম্বার, তাহলে নিচে লিখবো 800, ওপরে কত লিখবো 654 গুণিতক 100, কারণ শতকরাতে প্রকাশ করার জন্য 100 গুণ করতে 0 0 কেটে দিলাম,
তাই না? 2 কাটো, 2 4 8, 2 কাটো, 2 3 6, 2 2 4, 2 7 14, তাই না? আচ্ছা, এবার আবার এটা 2তে যাবে না, তাহলে কত হবে না 327 বাই কত 4, এটাকে ভাগ করি আমরা। 327কে সরি 327কে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 4 8 32, তাই না? তাহলে কত নামবে? 7 নামবে। 4 1 4, বিয়োগ করলে কত? 3.2 0, 4 7 28, 2 0 নেমে যাবে আপনি, তাই না? সমান কত হবে না 4 5 20 হয়ে যাবে, ভাগ কেটে গেল। তাহলে এখানে কত লিখব? সমান 81.75% পেয়েছে। তাহলে দাদা পেয়েছে, অতএব দাদা 81.75% নম্বর পেয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? কে বেশি পেয়েছে না শতকরা? কে বেশি নম্বর পেয়েছে? শতকরা আজমিরা পেয়েছে, তাই না? আজমিরা তাহলে শতকরা বেশি নম্বর পেয়েছে। অতএব কি লিখবো? অতএব আজমিরা শতকরা বেশি নম্বর পেয়েছে। বোঝা গেল? চলো, আচ্ছা দেখো, বলা হয়েছে এখানে আজমিরা কত পেয়েছে? 78%, তাই না? আর তার দাদা কত পেয়েছে? 81%। আমার বলাটা একটু ভুল হয়েছিল। তাহলে এ দেখো, এখানে কে পেয়েছে? দাদা বেশি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখেছি, দেখো তার দাদা পেয়েছে 78%, অর্থাৎ 81.75%। তাহলে অতএব আজমিরার দাদা শতকরা বেশি নম্বর পেয়েছে। আমি প্রথমে বলেছিল আজমিরা পেয়েছে, ঠিক আছে? এটা হবে আজমিরার দাদা পেয়েছে, ঠিক আছে? চলো এরপরে অঙ্ক দেখুন, বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যারেখা স্থাপন করো এবং মানের অধক্রমে সাজাও, ঠিক আছে? মানের অধক্রমে সাজাতে বলেছে। আচ্ছা, অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। আচ্ছা, আমরা আগে সংখ্যারেখা বসাই। তাহলে দেখো, এখানে আমরা কত লিখব? 0, এবার -1, -2, -3, -4, -5, -6, -7, তাই না? -8, এখানে বসিয়ে দিতে -9 আর বসাবো, এখানে বসাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 5 6 7 8 9 10 11। তাহলে এখানে কী হয়েছে? পজিটিভ 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 পজিটিভ, এইভাবে আমরা সবগুলো প্লাস করলাম। আচ্ছা, প্রথম কি বলেছে? কত? -7। তাহলে -7 কোথায় রয়েছে? এখানে -7, তাই না? তাহলে আমরা এটাকে গোল করে দিলাম, হয়েছে। তারপর কত রয়েছে? 12। আচ্ছা, 12 রয়েছে, তাহলে এখানে আরেকটু বাড়াতে হবে। এখানে 11 পর্যন্ত করেছিল, তাহলে 12, এটা +12 প্লাস কত? 13, এভাবে চলতে থাকবে, তাই না? আচ্ছা, +12 মানে কি? কোনটা? এটা হয়েছে। তারপর কত হচ্ছে? -3 মানে এটা হয়েছে। 8 মানে হচ্ছে এটা হয়েছে, তাই না? তারপর কত বলেছে? 10। 10 মানে কত? এখানে +10, মাইনাস কত? -5, তাহলে এখানে হচ্ছে -5। 0 মানে এখানে 0, আর কত? 3, তাহলে এখানে 3 রয়েছে। তাহলে আমরা দেখো প্রদত্ত সংখ্যাগুলো সংখ্যারেখা স্থাপন করতে পারলাম। এবার বলেছে এই সংখ্যাগুলিকে অধক্রমে সাজাতে হবে। মানে কি? ছোট বড় থেকে ছোট, ছোট থেকে বড় না। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। অতএব দেখো, বড় থেকে ছোট সাজিয়ে পাই, অর্থাৎ কি মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজিয়ে পাই। দেখো প্রথম বড় কোনটা? 12, তাহলে আমরা এখান থেকে লিখলাম 12। তারপর কত রয়েছে? 10, তারপর কত রয়েছে? 3, তারপরে 0 কমা কমা দিয়ে, তারপরে কত? -3, -5, -7, -8। তাহলে আমরা এটাই পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে 2 দাগে কী রয়েছে? বলেছে সরল করো, তাই না? আচ্ছা, আমরা করে ফেলি, অঙ্কটা তুলে ফেলি আগে। বলেছে দেখো -5,
প্লাস -7 এর কি বিপরীত, এর বিপরীত, বিপরীত, প্লাস কত বলেছে 2 যুক্ত +3 এর বিপরীত, তাই না? আচ্ছা, সমান কত হবে -5 প্লাস -7 এর বিপরীত কী হয়েছে +7 হয়েছে, তাহলে +7 প্লাস কত রয়েছে 2 প্লাস কত দেখো +3 এর বিপরীত মানে কি -3 হয়ে যাবে, সমান সমান দেখো -5 প্লাসে প্লাসে +7 প্লাস কত 2 প্লাসে মাইনাসে -3, তাহলে দেখো এবার আমরা এই দুটো যোগ আকারে আছে, প্রথমে আমরা যোগ করে নেব কত 7 2 যোগ করলে কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, তাই না? -5 -3, এবার দেখো 9 থেকে 4 বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 মাইনাস কত 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়ে যাবে, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো এটা 1, ঠিক আছে? চলো এরপরে ডায়াগ্রাম আমরা এখন 4 দাগে 2টা করবো, কী রয়েছে যোগফল নির্ণয় করি, এইগুলো সবগুলো যোগফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে কী লিখবো -14 প্লাস করে দেবো -12 প্লাস 21, তাই না? এটা করে ফেললাম, সবগুলো যোগ করে ফেললাম। দেখো এবার দেখো এখানে -14 প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই না? -12 কারণ কি, আচ্ছা আরেকবার বলছি প্লাসে প্লাসে প্লাস 21। দেখো আমরা একটা সূত্র জানি কীরকম, যে প্লাস গুণিতক প্লাস সমান কি প্লাস হয়, মাইনাস গুণিতক মাইনাস সমান কি প্লাস হয়, এই দুটো জানতে হবে। আর কি জানতে হবে, মাইনাস গুণিতক মাইনাস প্লাস সমান হচ্ছে মাইনাস, আর প্লাস গুণিতক মাইনাস সমান মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আর প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এখান থেকে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, তাই না? সমান। এবার দেখো আমরা 21 প্রথমে 21 লিখলাম, তাই না? তারপর কত হচ্ছে 14 -12, এবার 12 থেকে 21 বিয়োগ করলে কত হচ্ছে না, 12 থেকে 21 বিয়োগ করলে 7, ঠিক আছে? 12 থেকে 21 বিয়োগ করলে 7 মাইনাস কত 12, এবার এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, তাহলে মাইনাস হবে। এবার দেখো দুটোকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? কারণ কি দুটো আলাদা চিহ্ন রয়েছে, এটা বড় তার জন্য সেই চিহ্ন বসবে, আর দুটো থেকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে 5, ঠিক আছে? চল এরপরে থেকে অঙ্ক দেখো 5 দাগের একটা কী রয়েছে, 5 দাগের একটা রয়েছে চিত্রসহ ঘনক এর সংজ্ঞা দাও। আমরা দেখো ঘনক কাকে বলে আগে লিখছি, যে আয়তঘনের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান বা প্রতিটি তলই কি বর্গাকার, তাকে আমরা ঘনক বলব। কীরকম ছবিটা যদি আমরা আঁকি এইরকমভাবে, যে বর্গাকার প্রত্যেকটি তল হবে, তাহলে এটা একটা, আর একটা আঁকছি এরকমভাবে, তোমরা সবাই আঁকাটাও একটু প্র্যাকটিস করে নেবে। তাহলে এইভাবে এঁকে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ঘনকের চিত্র, ঠিক আছে? এটা কি ঘনক, বুঝে গেল? এটা নাম দিয়ে দেবে A B C D E F G আর এখানে H, এইভাবে তোমরা নাম দিয়ে দেবে। চলো এবার আমরা 2 দাগের অঙ্ক করবো। 2 দাগে কী রয়েছে, সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্র সহ বুঝিয়ে দাও। সমবিন্দু সরলরেখা, দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে, 2 বা ততোধিক সরল রেখা যদি এক নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে সেই সরলরেখাগুলিকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো, ঠিক আছে? কীরকম, যে ধরো এখানে একটা রেখা টানলাম, আবার একটা রেখা টানলাম, আবার একটা রেখা টানলাম, আবার একটা রেখা টানলাম, দেখো সব সরলরেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এখানে ছেদ করেছে, এই বিন্দুটা মনে করলে ও। তো সরলরেখাগুলি কী কী হবে, সরলরেখাগুলি হচ্ছে A B, এটা C, এটা D, এটা E, এটা F, এটা G, এটা H, এত সমস্ত সরলরেখা, অর্থাৎ 1 2 3 4, এই 4টা সরলরেখা থেকে একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করেছে, তাহলে আমরা কী বলবো, যে এই সমস্ত সরলরেখাগুলিকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো, ঠিক আছে? চল এরপরের প্রশ্ন দেখো, পরস্পর ছেদী সরলরেখা, তাই না? তাহলে কী লিখলাম আমরা, যে একই তলে অবস্থিত যে সরলরেখাগুলি পরস্পরকে ছেদ করে একটা, আচ্ছা ছেদ করে, তাদেরকে পরস্পর ছেদী সরলরেখা বলে। কীরকম জিনিসটা, দেখো এটা একটা তল রয়েছে, তাই না? পেয়েছে একটা তল, এবার দুটো সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, ঠিক এই দুটি সরলরেখা একটা নির্দিষ্ট এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে A B আর এখানে CD, এই দুটা
সরলরেখা এই বিন্দু ছেদ করছে, তাহলে এই দুটো সরলরেখাকে আমরা কী বলবো? পরস্পরচ্ছেদী সরলরেখা, তাই না? তাহলে পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে? না, একই তলে অবস্থিত যে সরলরেখাগুলি পরস্পরকে ছেদ করে তাদের পরস্পরচ্ছেদী সরলরেখা বলে। এখানে এ বি আর সি ডি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? অতএব এ বি ও সিডি, এ বি এবং সিডি সরলরেখা দুটি। আচ্ছা, সরলরেখা আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দিই। সরল রেখা দুটি, সরল রেখা দুটি পরস্পর ছেদী সরল রেখা, পরস্পর ছেদী সরল রেখা, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন কি রয়েছে? পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট একটি প্রিজমের ছবি আঁকো। পঞ্চভুজাকার একটি প্রিজম এর ছবি আঁকো। দেখো, প্রথম আমরা কি করব? যে পঞ্চভুজ অর্থাৎ ভূমিটাকে আমরা 5টা বাহুর বিশিষ্ট একটা ভূমি কল্পনা করব। আমরা একটা নিয়ে নিলাম, এখানে একটা ভূমি নিলাম, 2 3 4 করলাম আর 5 করলাম। এবার বলেছি এটা কি প্রিজম অঙ্কন করতে, তাই না? আচ্ছা, আমরা এখানে ছবিটা হয়নি গো। আচ্ছা, এটা একটু কেটে দিই, আমি নিচের দিকে একটু আঁকছি, ঠিক আছে? আচ্ছা, এখানে করছি, দেখো। তাহলে আমরা কী করবো? এরকম একটা ভূমি নিয়ে নেবো, একটা আর 5টা বাহু, 1 2 3 4 আর এটা কী হয়ে যাবে? 5 হয়ে যাবে, তাই না? এবার দেখো, আমরা এটা এঁকে নিলাম, এরপর আমরা ওপর দিকে একটা বিন্দু ধরে নিলাম। এবার সব কোণগুলোকে যোগ করব, এখান থেকে এটা যোগ করে নিলাম, তাই না? আবার কি করব? এখান থেকে নিচেটা যোগ করে নেব, এখান থেকে এটাকে যোগ করব, এখান থেকে এটাকে যোগ করে নেব, আর এটা আছে যোগ করে নেব, হয়েছে? দেখো, তাহলে 1 2 3 4 5 পঞ্চভুজ অর্থাৎ 5টা বাহু বিশিষ্ট বলেছে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট একটি প্রিজম। এটা ভূমি কি? 5টা বাহু, একটা প্রিজম হয়েছে, তাহলে এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। কি লিখবো? পঞ্চভুজাকার প্রিজম। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। এরপর আমরা পরের দিন দ্বিতীয় স্কুল আমরা করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটু বাকি রয়েছে, এখানে নামটা দিয়ে দিতে হবে, এ বি সি ডি ই আর এফ, ঠিক আছে? আমরা আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করুন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তবে কি আমি যখন ভিডিওগুলো আপলোড করব তখন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।